শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষীর সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কাদের সিদ্দিকী বললেন, মুক্তিযোদ্ধাদের পথে নামার জন্য প্রস্তুত থাকতে হবে। নেপালের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেনারেশন জেড বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, নিহত 19। ডেঙ্গুতে 2 মৃত্যু। সেনা সদর বলছে, মব তৈরি করে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানে যুক্ত করতে চায় ঐক্যমত কমিশন। মৃত্যুর পর প্রকাশ পেল শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি। বলেছেন, শেখ হাসিনা নির্যাতন করে আনন্দ পেতেন। বিবিসির বিশেষ প্রতিবেদন বলছে, রাহুল প্রিয়াঙ্কা মডেলে জয় পুতুলকে ক্ষমতায় আনতে চান শেখ হাসিনা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে 144 ধারা জারি করতে হয়। এটিও একটি রেকর্ড হয়ে রইল। মুক্তিযোদ্ধারা একত্র হবেন, তাদের মিটিং 144 ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আজ সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে নিজ বাসভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত শনিবার রাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের সমাবেশ স্থলে 144 ধারা জারির প্রতিবাদে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা এই সমাবেশের আয়োজন করেন। প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকী তাঁর অনুসারীদের উদ্দেশ্যে বলেন, সামনে কঠিন সংগ্রামের দিন আসছে, তোমাদের রাস্তায় নামতে হবে। আজকে যারা এসেছো, আমি খুব খুশি হয়েছি দেখে। শক্তির চেয়ে বড় কিছু নেই, তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি। অনিশ্চিত শক্তির কোনো মূল্য নেই। ভবিষ্যতে কর্মসূচি দেব, দৌড়ে আসবে। কাদের সিদ্দিকী বলেন, পুলিশ বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, লাঠি যাতে প্রয়োগ করতে না হয়। যেদিন রাস্তায় নামবে সেদিন লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না। সমাবেশে কাদের সিদ্দিকী আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবেন। আমি আবারও বলছি, যাঁরা হঠকারিতা করছেন তাঁরা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না, আপনাদের খুঁজে পাওয়া যাবে না। নেপালে সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা তুলতে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 19। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমস। আন্দোলনের শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিন বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এই সময় পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত ও নিহত হন। নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি ও 26টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম, যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে, নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে। সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। এই বিক্ষোভ দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়ছে। মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই বলে সতর্ক করে দিয়েছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসে সেনাবাহিনীর এ অবস্থান তুলে ধরেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। সারা দেশে নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে বনানীতে স্টাফ রোডের মেসে এই সংবাদ সম্মেলন হয়। মুক্তিযোদ্ধাদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন,
মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, শ্রদ্ধা করি অন্তরের অন্তঃস্থল থেকে। এই ধরনের শ্রদ্ধা সম্মান আগেও যেমন করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এবছর মশাবাহিত এই রোগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 137 জনে। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 573 জন রোগী। এ নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,984 জনে। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। অন্য সংস্কার প্রস্তাবগুলো অধ্যাদেশ ও সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি পুরো সনদকে তফসিল হিসেবে বা অন্য কোনোভাবে সংবিধানে যুক্ত করা হবে। গতকাল রোববার বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। বৈঠকে বিশেষজ্ঞদের বিশেষ সাংবিধানিক আদেশ সংক্রান্ত একটি খসড়া তৈরি করে দিতে অনুরোধ করা হয়েছে। এই পদ্ধতির নাম রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ হবে নাকি অন্য কিছু হবে, এর কি হবে এবং কিভাবে এটাকে বাস্তবসম্মত করা যায়, এসব বিবেচনা করে তারা সোমবারের মধ্যে লিখিত খসড়া ঐক্যমত কমিশনকে দেবেন। বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না। এটি সরকারকে সনদ বাস্তবায়নের সুপারিশ বা পরামর্শ হিসেবে দেবে কমিশন। যেসব সংস্কার প্রস্তাবে বিএনপি সহ অন্যান্য দলের ভিন্ন মত আছে সেগুলো সনদে উল্লেখ থাকবে। তবে এসব বাস্তবায়নের জন্য আলাদা কোনো পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে না বলে কমিশন সূত্রে জানা গেছে। জুলাই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম সাক্ষী ছিলেন সদ্য প্রয়াত লেখক, গবেষক ও মার্ক্সবাদী রাজনীতিবিদ বদরুদ্দিন উমর। তিনি গত 14 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে এই জবানবন্দি দিয়েছিলেন। তিনি তার জবানবন্দিতে বলেছেন, আয়নাঘর নামে যেসব টর্চার সেল তৈরি করা হয়েছে, যেটা শেখ মুজিবের আমলেও ছিল না। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন। হাসিনা শুধু হত্যা করতেন না, নির্যাতনও করতেন এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন তিনি। 8 সেপ্টেম্বর রোববার তার জবানবন্দি প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। বদরুদ্দিন উমরের আর সাক্ষ্য গ্রহণ করা হবে না। জবানবন্দিতে বদরুদ্দিন উমর বলেন, 2024 সালের গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা। ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার গণঅভ্যুত্থান কখনো দেখা যায়নি। বাংলাদেশ নিজেই একটি গণঅভ্যুত্থানের দেশ। 1952, 1969, 1990 সালের ঘটনাগুলো তার উদাহরণ। তবে এসব অভ্যুত্থানের মধ্যে 2024 সালের গণঅভ্যুত্থান ছিল সবচেয়ে বিস্ফোরক, সবচেয়ে রূপান্তরমূলক। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল। 1969-এ আইয়ুব খানের পতন হয়েছিল। 1990-এ এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন, এমন পলায়নপর সরকার বা দল দেখা যায়নি। গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটারও একটা বড় কারণ ছিল উত্তরাধিকার পরিকল্পনা না থাকা।
বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত অস্পষ্টতা। খানিকটা পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে। বিবিসি জানতে পেরেছে, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুইজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও। এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলেমেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি। এদিকে মাত্র মাস দুয়েক আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদে ছিলেন সাইমা ওয়াজেদ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যা এখন পুরাদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। পুতুল যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন, শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি। অনলাইনে মায়ের দেয়া ভাষণের খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন। এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে, তাই সে কাজটাও এখন অনেকাংশেই পুতুলের ওপরই বর্তাচ্ছে। গত 2 মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে 1200 টন ইলিশ শর্ত সাপেক্ষে ভারতে রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে 1525 টাকা। সোমবার 8 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি 2 শাখার উপসচিব SHM মাকফুরুল হাসান আব্বাসীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, জাতীয় নির্বাচন আমরা যত সহজ ভাবছি তত সহজ নয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, 1971 সালে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ গঠিত হয়েছে। পরবর্তীতে আরও হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। তারপরেও থেমে থাকেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুনভাবে গড়ার উদ্যোগ নিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 8 সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 47 বছর লড়াই সংগ্রাম করেছে বিএনপি। দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিয়াজো অফিসার বলে পরিচয় দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেস হোসেন নামে এই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতাল্লেস হোসেনের নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় 20 কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
সিআইডি বলছে, মোতালেস হোসেনের ML ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স থাকলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম পাওয়া যায়নি। কখনো নিজেকে পোশাক কারখানার মালিক, কখনো চা বাগান উদ্যোক্তা কিংবা ঠিকাদার পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তিনি। ইসরায়েল অধিকৃত জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে 6 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আজ সোমবার জেরুজালেমের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরতলির রামত জংশন এলাকায় ঘটনাটি ঘটেছে। পাল্টা গুলিতে 2 বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে 50 এক নারী ও 1 পুরুষ এবং 30 3 পুরুষ রয়েছেন। কুমিল্লা নগরীতে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার 8 সেপ্টেম্বর ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠ সংলগ্ন একটি ভবনের 2য় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন তাহমিনা আক্তার ফাতেমা ও তার মেয়ে সুমাইয়া আক্তার রিন্তি। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তবে কিভাবে এই হত্যাকাণ্ড হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। সোমবার 8 সেপ্টেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সাক্ষ্য দিচ্ছেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম। ময়নাতদন্ত রিপোর্ট 5 বার পরিবর্তন করা হলেও তিনি জানিয়েছেন প্রথম রিপোর্টটি সঠিক ছিল। সাক্ষ্যে ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। এমন রিপোর্ট দেয়ায় তা গ্রহণ করা হয়নি। নানামুখী চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট মোট 5 বার বদলানো হয়, কিন্তু ময়নাতদন্তের প্রথম রিপোর্টটি সঠিক ছিল। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের বাবা ও প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাইদকে গুলিবিদ্ধ করার ঘটনা তুলে ধরেন, আর বাবা বলেন বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।